আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের লাইভ কোচিং সেশন, চতুর্থ সেশন আজকে। এই চতুর্থ সেশনে আমি আজকে সবাইকে জানাই স্বাগতম। আমরা লাইভ কোচিং এর একটি সিরিজ অফ কোচিং পরিচালনা করছি, যেটা অলরেডি 3টা সেশন হয়ে গেছে, যেগুলো আপনারা আমাদের পেজের লাইভে পাবেন, ভিডিওতে পাবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। তো আজকে আমরা চতুর্থ সেশনে চলে এসেছি। চতুর্থ সেশনে আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব লাইফ কোচিং এর, যেগুলো আমাদের লাইফের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্য মিনিং অফ লাইফ। আসলে আমরা লাইফের মিনিং বলতে কি বুঝি, আমরা জীবন বলতে কি বুঝি, বা আমাদের জীবনের উদ্দেশ্য কি, এটা আসলে নির্ধারিতভাবে সংজ্ঞায়িত করা যায় না, কারণ এক এক মানুষের কাছে লাইফের মিনিং এক এক রকম। এক এক মানুষ এক এক ভাবে নিজের জীবনকে দেখে, নিজের জীবনকে আহ, অভিজ্ঞতা যেটা থাকে নিজের জীবনের, সেটাকে তার লাইফের মিনিং হিসেবে দাঁড় করায় একটা সময় গিয়ে। তো আমরা কয়েকটি মন্তব্য দেখব, যেগুলো আসলে ইন্টারনেটের মাধ্যমে আমরা জেনেছি। বিভিন্ন বক্তারা বা বিভিন্ন রিসার্চাররা যারা লাইফের মিনিং বিভিন্নভাবে বলেছেন। তো নাম্বার ওয়ান যেটা এখানে লেখা আছে সেটা হলো, দ্য লিটারাল মিনিং অফ লাইফ ইজ হোয়াট এভার ইউ আর ডুইং দ্যাট প্রিভেন্টস ইউ ফ্রম কিলিং ইউরসেলফ। অর্থাৎ নিজেকে মারা বা নিজেকে হত্যা করা বলি, বা মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা যা কিছু করি সেটাকেই আমরা মিনিং অফ লাইফ বলতে পারি। এটা একজনের ভাষ্য মতে। অর্থাৎ আপনি নিজের জীবন রক্ষার ক্ষেত্রে, নিজের জীবন রক্ষা করার জন্য আপনি যা যা করেন সেটাই আপনার লাইফের মিনিং। আরেকভাবে বলা হয়েছে, দ্য মিনিং অফ লাইফ ইজ টু ফাইন্ড ইউর গিফট। অর্থাৎ আপনার জীবনে গিফটটা কি, আপনার জীবনটা কেন, জীবনের উপহারটা কি, আপনি জীবনে কি করতে চান বা কি পেতে চান, ওই যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ওই জিনিসটা উদ্দেশ্য করে যেটা ঘটে যায় আমাদের লাইফে, বা আমরা যা ঘটাই যা করি সেটাই আমাদের কাছে আমাদের লাইফের মিনিং। এটা আরেকজনের ভাষ্য। দ্য পারপাস অফ লাইফ ইজ টু গিভ ইট অ্যাওয়ে। আরেকজন বলেছেন, দ্য পারপাস অফ লাইফ ইজ টু গিভ ইট অ্যাওয়ে। অর্থাৎ জীবন যেভাবে চলছে সেভাবে চালিয়ে নেওয়াই হলো দ্য পারপাস অফ লাইফ। জীবনকে বিলিয়ে দেওয়া, সেটা হতে পারে মানুষের জন্য, পরিবারের জন্য। আমরা দেখবেন আমাদের পিতারা, পিতা মাতারা তার পরিবার, বাচ্চাদের জন্য জীবনকে বিলিয়ে দেয়, সবকিছু ত্যাগ করে। এক একটা মানুষ এক এক ভাবে জীবনকে বিলিয়ে দেয়, সেটাই তার জীবনের পারপাস। Life has no meaning. Each of us has meaning and we bring it to life. It is a waste to be asking the question when you are the answer. আরেকজন বলেছেন যে আসলে লাইফের কোনো মিনিংই নাই, আমরা এটাকে মিনিংফুল করি, আমাদের লাইফটাকে আমরা মিনিংফুল দিই, আমাদের লাইফে আমরা মিনিং খুঁজে নিয়ে আসি। তো এটা হলো ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয়, যদি আমরা এই কোশ্চেনটা করি যে লাইফের মিনিং কি, বাট যেখানে অ্যান্সারটা হলো আমি নিজেই হলো আমার লাইফের মিনিং। কারণ হলো আমাদের পৃথিবীতে যত মানুষ আছে, এক এক মানুষের লাইফের মিনিং তার কাছে এক এক রকম, এক এক মানুষের কাছে এক এক রকম। আমরা যদি বলি পুরো পৃথিবীর মিনিং অফ লাইফ কি, এটা অসম্ভব, এটা বোকার মতো একটি প্রশ্ন। কারণ হলো কারো লাইফের মিনিং কারোর সাথে মিলবে না, এক একজনের লাইফের মিনিং এক এক রকম। এটা দাঁড় করানো যায় হলো আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে। আমার পূর্ব অভিজ্ঞতা কি বলছে, আমার ইন ফিউচার বা প্রেজেন্টে কি পরিবেশ পরিস্থিতিতে আমি যাচ্ছি, সবকিছু মিলিয়েই আমি কিন্তু একটা লাইফের মিনিং দাঁড় করাই। যে একটা বস্তিতে বড় হয়েছে, সে ছোটবেলা থেকে দেখে এসেছে তার বাপ দাদারা চুরি করে, সে যখন বড় হয়ে চুরি করে, তার কাছে লাইফের মিনিং হলো এটাই, যে সে চুরি করবে, চুরি করে এই টাকা দিয়ে তার সংসারের খরচ চালাবে, নিজের খরচ চালাবে। তার কাছে আর কোনো ওয়ে নাই লাইফে, তার কাছে শিক্ষা নাই, তার কাছে জব নেই, কিভাবে জব করতে হবে, কিভাবে বিজনেস করতে হবে, তার ওই জ্ঞান নাই, বুদ্ধি নাই। সে শুধু শিখেছে চুরি করা। তো তার কাছে লাইফের মিনিং চুরি করা। এক এক মানুষের কাছে লাইফের মিনিংটা এক এক রকম। এখন এই লাইফের মিনিংটা কি আমার পজিটিভ অর নেগেটিভ, সেটা আমরা বিভিন্ন কনসালটেন্টের মাধ্যমে, অভিজ্ঞ যারা আছে তাদের সাথে পরামর্শের মাধ্যমে আমরা কিন্তু এটাকে
ঠিক করতে পারি যে আমার লাইফের মিনিং যেটা আমি বুঝি সেটা কি আসলে সঠিক কিনা, সেটা কি ভালো কিনা, সেটা আমরা যাচাই করতে পারি। যাচাই করে আপনি আপনার লাইফে যে ভুলগুলো হয়েছে অতীতে, ঠিক আছে, সেগুলো থেকে বের হয়ে আসতে পারবেন। ভবিষ্যতে যাতে সেই একই ক্ষেত্রে একই রকম ভুল আর না হয়, সেটা কিন্তু আপনি নিজেকে তখন কন্ট্রোল করতে পারবেন। ওই সিচুয়েশনটাকে ঠিক করতে পারবেন। যখন আপনি অভিজ্ঞতাদের সাথে পরামর্শ করবেন, বুঝবেন, জানবেন, বাকিদেরকেও দেখবেন, বাকিদের লাইফ লাইফ স্টেজটাও দেখবেন, লাইফের মিনিংটাও বোঝার চেষ্টা করবেন। তখন আপনি সব ভালো কাজগুলোকে আপনি তখন গ্রহণ করতে পারবেন এবং খারাপ কাজগুলো থেকে, যেগুলো আপনার লাইফের সাথে সম্পর্কিত, সেখান থেকে আপনি বেঁচে চলে আসতে পারবেন। ওকে, এগুলো দ্য মিনিং অফ লাইফ। আমরা এবার একটা গল্প শুনবো, যে গল্পের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারবো যে লাইফে একটা সময়, আমরা অনেক সময় দেখা যায় যে লাইফে অনেক জায়গায় আটকিয়ে যাই, বাধাগ্রস্ত হই, ঠিক আছে, নিজেকে আটকিয়ে ফেলি, বের হতে পারি না কোনো সমস্যা থেকে। একটা সমস্যা আটকে পড়েছে, এই সমস্যা থেকে বের হতে পারি না। কিভাবে এই সমস্যা থেকে বের হতে পারবো, নিজেকে কন্ট্রোল মেনটেন করতে পারবো, নিজেকে এগিয়ে নিতে পারবো সাকসেসের পথে, সেটার জন্য একটা ছোট গল্প বলবো এখন। যে মোটো গল্পটার নাম হলো ডাউন ইন দা হোল ইন লাইফ। অর্থাৎ আপনি আপনার লাইফে যদি কোথাও পড়ে যান, বাধাগ্রস্ত হন, সেখান থেকে কিভাবে বের হয়ে আসবেন। গল্পটা হলো এরকম: একজন আর্মি যুবক, সে প্রায় ৮-১০ বছর সে আর্মিতে জব করেছে। সে একজন দক্ষ যুবক, আর্মিতে সফলতার সাথে সে তার লাইফটা আর্মিতে পার করেছে। বাট একটা সময় পরে, ধরেন ১০ বছর পরে, সে চিন্তা করলো, আমি তো ১০টা বছর এই আর্মিতে জীবন যাপন করে আসতেছি, এই ডিসিপ্লিনের মাধ্যমে, এই যে নিয়ম কানুন আর্মিতে আছে, এগুলোর মধ্যেই আমি আমার সময়টাকে ব্যয় করেছি বা সময়টাকে অতিক্রম করেছি। এখন আমি আর্মির যে বাইরে যে জেনারেল লাইফ আছে, সাধারণ মানুষ আছে, তাদের জীবনটাও উপলব্ধি করতে চাই, কেমন তাদের জীবনটাও আমি দেখতে চাই। তো সে এই চিন্তা থেকে সে চিন্তা করলো, আমি আমার ক্যারিয়ারটাকে এখানেই শেষ করব, অর্থাৎ আমি আর্মি থেকে লিভ নিব। সে তখন আর্মি থেকে লিভ নিল, সে লেফট করলো তার জব থেকে, জব ছেড়ে দিয়ে সে আর্মি থেকে বের হয়ে আসলো। তার মনে অনেক খুশি, এখন সে খুশিতে আর্মি থেকে বের হয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছে খুশিতে, এবং আশেপাশের পরিবেশ দেখছে। এতদিন সে আশেপাশের পরিবেশ দেখতো আর্মিদের দৃষ্টিকোণ থেকে, সন্দেহের দৃষ্টিকোণ থেকে, প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে। কিন্তু এখন সাধারণ মানুষের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে সে আশেপাশের পরিবেশ, আবহাওয়া গুলো দেখতেছে। দেখতে দেখতে সে আনমনা হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যেহেতু সে আনমনা, সাধারণ মানুষের পরিবেশ, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স সে গ্যাদার করতেছে, তো তার অতটা খেয়াল ছিল না রাস্তার উপর। সে একটা গর্ত দেখতে পায়নি, সে হঠাৎ করে একটা বড় গর্তের ভিতরে পড়ে গেছে। এই যে একটা ছবিতে দেখলাম হোল, এরকম হোলের ভিতরে পড়ে গেছে। গর্তটা অনেক চওড়া ছিল এবং অনেক গভীর ছিল, যে কারণে সে অনেক চেষ্টা, সে কিন্তু অনেক শক্তিশালী, কারণ সে আর্মিতে ১০ বছর কাজ করেছে, তার শক্তির কোনো দিক থেকে কমতি ছিল না, এবং যুবক ছিল, শক্তিশালী। বাট সে এত গভীর এবং এত চড়া গর্ত ছিল যে সে উঠতে পারেনি গর্ত থেকে। অনেক চেষ্টা করেছে গর্ত থেকে ওঠার জন্য, কিন্তু সে কোনোভাবেই গর্ত থেকে উঠতে পারতেছে না। তো অনেক চেষ্টা করার পরে সে আস্তে আস্তে সে একটু দুর্বল হতে লাগলো শারীরিক ভাবে, যেহেতু অনেকক্ষণ চেষ্টা করেছে ওঠার জন্য, উঠতে পারেনি। তো কিছুক্ষণ পরে বসে রইল। এতক্ষণ সে হেল্পের জন্য কোনো চিৎকার করেনি, কোনো কিছু বলেনি যে আমাকে হেল্প করো, কোনো হেল্প চায় না, কারো কাছে কোনো সাহায্য চায়নি, সে নিজেই চেষ্টা করেছে। যখন দেখতেছে যে অনেকক্ষণ চেষ্টা করে সে পারতেছে না উপরের দিকে উঠতে, তখন সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকলো। সে বাইরে থেকে সাহায্য জন্য ডাকতে থাকলো, হেল্প মি, হেল্প মি, এভাবে চিৎকার করতে থাকলো যে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। তো সারাদিন কেটে প্রায় বিকাল হয়ে গেছে। তো বিকালের দিকে সারাদিনের কাজ শেষ করে, একজন কনসালটেন্ট, সে সারাদিনের কাজ শেষ করে সে বাড়ির দিকে যাচ্ছে এই রাস্তা ধরে। এই গর্তের এই গুহার বা কি বলি তা, এই গর্তের পাশ দিয়ে যখন সে, হোলের পাশ দিয়ে যখন সে যাচ্ছিল, তখন সে শুনলো কে জানি হেল্প হেল্প করে চিৎকার করছে, সাহায্য চাচ্ছে। তো সে গর্তের সামনে এসে দেখলো
যে এই যুবকটি, আর্মি যুবকটি এই গর্তের ভিতরে পড়ে রয়েছে। সে কনসালটেন্ট বলল, হাই ভাই, আপনি এখানে কিভাবে পড়লেন, আপনি এবার এখানে কিভাবে আসলেন? তখন সে বলল এই ঘটনা তার লাইফে, সে এইভাবে এসে এই গর্তের ভিতরে পড়ে গেছে। তো তখন সেই কনসালটেন্ট কি করলো, কনসালটেন্ট তার স্টপওয়াচটা চালু করলো, চালু করে বলল যে হ্যাঁ, আপনি আপনার ঘটনা বলুন। সেটা একজন কনসালটেন্ট, সে বলল আপনি আপনার ঘটনা বলুন, যে কিভাবে আপনি এখানে চলে আসলেন, আপনার পারিবারিক সম্পর্ক কিরকম, বাবা মার সাথে সম্পর্ক কিরকম। যেহেতু সে একজন কনসালটেন্ট, সে তার পারিবারিক হিস্ট্রি নিবে, সে তার সম্পর্কে জানতে চাবে, তো তার সম্পর্কে সে জিজ্ঞেস করলো। তো ওই আর্মি যুবকটি ততক্ষণে এই কথা শুনে ভুলে গেল যে এখান থেকে তার উঠতে হবে, কি জন্য সে হেল্প চাইছে সেটা ভুলে গিয়ে সে তার বক্তৃতা শুরু করলো, মানে সে তার গল্প শুরু করলো। সে তার নিজের সম্পর্কে বলল, তারপরে গিয়ে সে তার পরিবার সম্পর্কে বললো, পরিবারের মানুষের সাথে তার কিরকম সম্পর্ক সেগুলো সে বলতে থাকলো। তো বলতে বলতে ওই যে কনসালটেন্ট, তার টাইম কিন্তু শেষ হয়ে গেছে, 45 মিনিট অলরেডি, 45 মিনিট শেষ। কারণ ছিল সে একদম একটি গল্পের ভিতরে দিয়ে গিয়েছে, অনেক সময় চলে গেছে। তো যখন তার স্টপওয়াচ বেজে উঠলো, কনসালটেন্ট বলে উঠলো, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, আপনার অনেক কিছু জানলাম আপনার সম্পর্কে, বাট আপনার থেকে আরো অনেক কিছু জানতে হবে, তাহলে আপনি আপনার লাইফের যে সমস্যাগুলো সেগুলো দূর করার জন্য আমি আপনাকে হেল্প করতে পারবো। আপনার সাথে আরো কনসালটেন্ট কাউন্সিলিং প্রয়োজন। তো আপনি এক কাজ করেন, ঠিক নেক্সট উইকে একই সময় আপনি আমার চেম্বারে চলে আসবেন। এ বলে কনসালটেন্ট চলে গেল। তো এখানে কনসালটেন্ট তার সে নিজের কাজ করে সে চলে গেল, বাট এই লোকটি গর্তেই পড়ে গেল। হঠাৎ করে তার হুঁশ এলো, হায় আমি তো গর্তেই পড়ে গেলাম, আমি তো তার সাথে তার কাছে সাহায্য চেয়েছিলাম এখান থেকে ওঠার জন্য, বাট সে তার কাজ সিদ্ধ করে সে চলে গেল, গল্প করে চলে গেল। তো সে আবার হেল্পের জন্য চিৎকার করলো, হেল্প করেন, হেল্প করেন। তো ওই রাস্তা দিয়ে একজন ডাক্তার তার নিজের কাজ শেষ করে কি করলো, বাড়ির দিকে যেতে থাকলো। তো সেই ডাক্তার এবার শুনলো যে একজন লোক এই গর্তের ভিতর থেকে চিৎকার করছে। তো সেই ডাক্তার কাছে আসলো, ডাক্তার কাছে এসে বললো, কি ব্যাপার, আপনি এখানে পড়ে গেছেন, কিভাবে পড়লেন, আপনি কোনো ব্যথা পাননি তো? ডাক্তার এবার ডাক্তারের কাজ শুরু করলো, আপনি ব্যথা পেয়েছেন, কিভাবে পড়েছেন, কোথায় কোথায় ব্যথা লেগেছে, আপনি বলেন আপনার কোথায় কোথায় ব্যথা লেগেছে, আপনি কিভাবে পড়েছেন। তো দেখালো যে এই জায়গায় ব্যথা পেয়েছি বা এই জায়গায় ছিলে গেছে। তো ডাক্তার কি হলো, একদম একটা প্রেসক্রিপশন বের করে সে ওষুধ লেখা শুরু করলো, লিখে ওষুধের প্রেসক্রিপশনটা সে নিচে ফেলে দিল, যে এই ওষুধগুলো এইভাবে খাবেন, ঠিক আছে, 1 সপ্তাহ দেখেন, যদি সবকিছু ঠিক থাকে, যে আপনি গত থেকে বের হতে পারেন বা আপনার চিকিৎসা ঠিক মতো হয়, আপনি ভালো হতে পারেন, তাহলে তো হলেন, আর যদি না হয় আপনি 1 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবেন। পরে সে ডাক্তারও চলে গেল। অর্থাৎ ডাক্তার এসে সে তার কাজ করে দিয়ে সে চলে গেল, কেউই কিন্তু তাকে টেনে তুললো না উপরে, বা উপরে উঠতে সাহায্য করলো না। কারণ হলো তারা কেউই জানে না এই গর্ত থেকে কিভাবে বের হতে হয়। কারণ এটা হলো লাইফের একটি গর্ত, আমরা লাইফের একটি গর্ত নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এভাবে অনেকটা সময় পার হয়ে গেল, সে তো আশাই ছেড়ে দিল যে আমি মনে হয় আর উঠতে পারবো না এই গর্ত থেকে। সে আশা ছেড়ে চুপ করে বসে রইল গর্তের ভিতরে, প্রায় অন্ধকার। তো এমন সময় তারই একজন কলিগ, তার থেকে অনেক বয়স্ক একজন কলিগ, যে কিনা আরো 4-5 বছর আগে এভাবে তারই মতন আর্মি থেকে সে জব ছেড়ে দিয়ে চলে এসেছিল। আর্মি থেকে জব ছেড়ে দিয়ে চলে এসে সে নিজের লাইফটাকে অন্যভাবে গোছানোর জন্য ট্রাই করেছিল, এবং সে সফল হয়েছিল। যখন সে আর্মি থেকে চলে এসেছিল তারও এরকম অনেক সমস্যার ভিতরে পড়েছিল। তো তখন ওই লোকটা, এদিকে বৃষ্টির রাত ছিল, বৃষ্টি পড়তেছিল, সে মাছ খুঁজতে খুঁজতে বা বিভিন্ন আহ, কিছু খুঁজতে খুঁজতে সে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে গর্তে তার নজর পড়লো, দেখলো এই আর্মি যুবকটি বসে আছে। হঠাৎ সে লাগলো, হে, সে তো তার কলিগ ছিল, তুমি এখানে বসে আছো, এখানে কিভাবে পড়লা? তখন যুবকটি বলল যে আমি এভাবে এভাবে জব ছেড়ে দিয়ে এখানে চলে আসছিলাম, আস্তে আস্তে রাস্তার ভিতরে আমি এভাবে পড়ে গেছি গর্তের ভিতরে, আমি এখান থেকে কিভাবে উঠবো আমি জানি না। তখন ওই তার কলিগটি কি করলো, লাফ দিয়ে গর্তে নেমে গেল। তখন যুবকটি চিৎকার করলো, কি ব্যাপার, আপনি এটা কি করলেন, আপনি এখানে কিভাবে নামলেন, কেন নামলেন? আমি নিজেই তো এখান থেকে উঠতে পারিনি, আপনি কিভাবে উঠবেন? আপনি আমাকে হেল্প না করে আপনি এখানে নেমে গেলেন না, আমরা কিভাবে এখান থেকে বের হব? তখন ওই লোকটি বলল, ভয়ের কিছু নেই,
আমিও যখন আর্মি ত্যাগ করে এখানে এই এভাবে সাধারণ জীবনে চলে আসছিলাম, আমিও এরকম এই গর্তে পড়েছিলাম এবং এই গর্ত থেকে কিভাবে বের হতে হয় এটা আমি জানি। তখন ওই আর্মি বয়স্ক লোকটি ওই যুবকটিকে হেল্প করলো, বুঝালো যে এইভাবে এভাবে এই গর্ত থেকে বের হয়ে আসতে হবে। এটা একটা কাল্পনিক গল্প, বাট এটার মূল শিক্ষা হলো এটাই: আপনি আপনার লাইফে নানা ধরনের সমস্যার ভিতরে পড়বেন, নানা ধরনের স্টেজের ভিতরে দিয়ে যাবেন, যখন এরকম আপনি আপনার লাইফের গর্তের ভিতরে পড়ে যাবেন, কেউ আপনাকে হেল্প করবে না, সাহায্য করবে না। যে যার মতো আপনার কাছে আসবে, সে তার সাধ্য উদ্ধার করে চলে যাবে, সে তার নিজের কাজ করে চলে যাবে, আপনাকে হেল্প করবে না। লাইফের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আপনাকে হেল্প করবে না। আপনাকে হেল্প করতে পারবে কে? যে সেম টাইপের এরকম সমস্যায় ভুগেছে এবং সে এটা থেকে অগ্রসর হয়েছে, পরবর্তী স্টেপে গিয়েছে, তাই আপনাকে হেল্প করতে পারবে। এখানে তার আর্মি ভাইটি সেম কাজ করেছে, সেই সমস্যায় পড়েছিল এবং এই সমস্যা থেকে বের হয়ে আসছে এবং সেই তাকে হেল্প করেছে প্রকৃতপক্ষে। একজন লাইফ কোচের কাজই হলো এটা, যে আপনি কোনো সমস্যায় পড়লে ঠিক একই ভাবে আপনার সমকক্ষে সে আসবে, আপনার সাথে সাথে আসবে, আপনার সবকিছু বুঝবে, নিজের লাইফের সাথে মিলাবে, দেন এখান থেকে বের হওয়ার উপায়টি আপনাকে বুঝতে সাহায্য করবে। এটাই হলো লাইফ কোচিং এর কাজ। আপনি যখন লাইফ কোচিং সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আপনি অর্জন করবেন, আপনি নিজেও এরকম নানা ধরনের সমস্যা আপনি নিজে পড়বেন এবং নিজেকে ওখান থেকে উদ্ধার করার রাস্তা বের করতে পারবেন। এটাই ছিল মূলত গল্পের শিক্ষা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা এখন কিছু আলোচনা করব সেলফ অ্যাওয়ারনেস নিয়ে, বিল্ডিং সেলফ অ্যাওয়ারনেস। এখানে আমরা চিত্রে দেখেন 4টি স্টেপ দেখতে পাচ্ছি। একটা হলো সেলফ ইনহ্যান্সমেন্ট, সেলফ ভেরিফিকেশন, সেলফ ইভ্যালুয়েশন এন্ড সোশ্যাল সেলফ। আর সেন্টারে দেখতে পাচ্ছি সেলফ কনসেপ্ট। সেলফ কনসেপ্ট বলতে আপনি নিজের সম্পর্কে আপনার কি ধারণা, আপনি কতটুকু কমপ্লেক্সিটির ভিতর দিয়ে যাচ্ছেন, আপনার ভিতরে কনসিস্টেন্সি আছে কিনা, আপনার ভিতরে ক্লারিটি আছে কিনা, অর্থাৎ আপনি নিজের সম্পর্কে আপনি কতটুকু কমপ্লেক্স নাকি ক্লিয়ার, এটা আপনাকে বুঝতে হবে। আপনার লাইফের ভিতরে যেটাই আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনার নিজের সম্পর্কে আপনার যেটাই ধারণা আছে, সেটা কি কমপ্লেক্স নাকি ক্লিয়ার, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। কমপ্লেক্স থাকলে সেই কমপ্লেক্সিটি দূর করতে হবে। এবং অবশ্যই যেটাই আপনি নিজেকে দেখতে চান এমন একটা পর্যায়ে, সেটাকে আপনার কনসিস্টেন্সি, সেই কাজের ভিতরে কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্টলি সেটাকে আপনার করতে হবে। আর যেটা বললাম, ক্ল্যারিটি থাকতে হবে। ঠিক আছে? এবার আমরা এই 4টা স্টেপ আস্তে আস্তে দেখব কিভাবে আমরা এগুলো নিজের লাইফে আমরা নিজের লাইফে এগুলোকে সুন্দরভাবে বুঝতে পারি এবং এবং সেগুলো কার্যকরভাবে পরিচালনা করতে পারি। প্রথমে আমরা বুঝবো যে সেলফ ওর্থ কি। সেলফ ওর্থ ইজ এ ভাইটাল টু আওয়ার হ্যাপিনেস। ইফ ইউ ডোন্ট ফিল গুড অ্যাবাউট ইউ, ইটস হার্ড টু ফিল গুড অ্যাবাউট এনিথিং এলস। অর্থাৎ সেলফ ওর্থ হলো এমন একটা ভাইটাল, আমাদের সুখে থাকার জন্য ভাইটাল একটা বস্তু বা বিষয়। সেটা হলো এরকম যে আপনি যদি আপনার নিজের সম্পর্কেই খুশি না থাকতে পারেন, ভালো থাকতে না পারেন, তাহলে আপনি আপনার দুনিয়াতে যত কিছুই আপনার থাকুক না কেন, আপনি ভালো থাকতে পারবেন না। অর্থাৎ আপনাকে সবসময় নিজের উপর হ্যাপি থাকতে হবে, নিজের উপর খুশি থাকতে হবে। আপনি যখন নিজের উপর হ্যাপি থাকতে পারবেন, নিজের উপর খুশি থাকতে পারবেন, তখন পৃথিবীর সবকিছু দেখবেন আপনার কাছে তখন ভালো লাগবে। এটাই বলতে হচ্ছে সেলফ ওর্থ। আরেকটা কথা বলা হচ্ছে এখানে, ডোন্ট এক্সপেক্ট টু গেট ট্রিটেড নাম্বার ওয়ান হোয়াইল প্লেইং দ্য রোল অফ নাম্বার টু। অর্থাৎ আপনি যখন নাম্বার টু, সেকেন্ড পজিশনের রোল প্লে করতেছেন, তখন আপনি নিজেকে নাম্বার ওয়ান ভাববেন না। অর্থাৎ আপনি আপনার পজিশনটাকে বুঝার ট্রাই করেন, আপনি কোন পজিশনে আছেন। আপনি যখন সেকেন্ড পজিশনে আছেন, আপনি নাম্বার ওয়ান হিসেবে যে ট্রিটেড হওয়ার কথা বা যেরকম নাম্বার ওয়ান হওয়ার ব্যবহার পাওয়ার কথা, ঠিক আছে, ঠিক আছে, যেরকম ফল পাওয়ার কথা, সেটা আপনি প্রত্যাশা করবেন না। আপনি নাম্বার টু এর যে ফল পাওয়ার কথা, সেরকম প্রত্যাশাই করবেন। এটাই হলো সেলফ ওর্থ। নিজের সম্পর্কে নিজের মানে নিজের প্রতি খুশি থাকা, নিজে যেই পজিশনে আছি, যে পরিস্থিতিতে আছি, ওটাতেই খুশি থাকা। ওকে, এরপরে আমরা বুঝবো যে সেলফ এস্টিম কি। ইমপ্রুভ ইউর সেলফ এস্টিম।
সেলফ স্টিমের কয়েকটা পর্যায় আছে। আমরা সবচাইতে নিচের যে পর্যায় সেটা হলো আমরা একবারে সেলফ স্টিম লো, একবারে নাই আমার সেলফ স্টিম, সেটা হলো কি আই ডোন্ট ডু ইট, একবারে নেগেটিভ, আমি এটা করব না। তার পরবর্তী স্টেপ হলো আই ক্যান নট ডু ইট, হ্যাঁ আমি করব মানে করার ইচ্ছা আছে কিন্তু আমি পারি না, আই ক্যান নট ডু ইট। তার পরবর্তীতে একটু যদি বাড়ে তাহলে ইচ্ছা থাকবে আই ওয়ান্ট টু ডু ইট, আমি হ্যাঁ এটা করতে চাই। মানে এখন আপনার যদি একটু হলেও কনফিডেন্স আসছে যে হ্যাঁ আমি এটা পারবো, তাহলে আমি এটা করি, এটা করতে চাই, নিজের ইচ্ছা জাগলো করার পর। দেন তার পরবর্তীতে যদি যাই হাউ ডু আই ডু ইট, এবার তো আমি করতে চাই কিন্তু এটা কিভাবে করব, এবার এটা জানার ইচ্ছা জাগবে। দেন কি হবে আই উইল ট্রাই টু ডু ইট, জানার ইচ্ছা জাগলো, আমি জানলাম কিভাবে করতে হয়, এবার আমি কি করবো, ট্রাই করব, চেষ্টা করব করার জন্য। তার পরবর্তী স্টেপ হলো আই ক্যান ডু ইট নাও, অর্থাৎ আপনি যখন চেষ্টা করবেন বা কয়েকবার হয়তো ব্যর্থ হবেন কিন্তু একবার না একবার সফল হয়ে যাবেন, তখন আপনার ভিতরে কনফিডেন্স জেগে আসবে, জেগে উঠবে, আপনার ভিতরে কনফিডেন্স আসবে। তখন আপনি বলবেন আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, তখন আপনি নিজের প্রতি কনফিডেন্সটা জেগে উঠবে। এবং সর্বশেষ যেই স্টেপটা সেটা হলো কি আই উইল ডু ইট। এই স্টেজে যখন আসবেন আমি তো ক্যান ডু, পূর্বের স্টেজটা ছিল কি আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, হ্যাঁ এবার করতে পারি, করতে যেহেতু পারি তাহলে আমি এখন করি, এখন আমার ভিতরে কোনো ভয় নাই, কনফিডেন্স লেভেল হাই, তখন আমি কি করব, আই উইল ডু ইট, মানে আমি করব। যখনই কেউ এই প্রস্তাব দিবে এই বিষয়ের ক্ষেত্রে বা এই কাজের ক্ষেত্রে, তখন আমি বলবো আই উইল ডু ইট, আমি করব, কারণ যেহেতু আমার কনফিডেন্স আছে আই ক্যান ডু ইট। আর যখন আমি এটা করে ফেলবো তখন ইয়েস, এটা হলো সর্বশ্রেষ্ঠ বা সবচাইতে উপরের লেভেল অফ সেলফ স্টিম, ইয়েস আই ডিড ইট। কারণ একটা জিনিস আপনি যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে সন্দেহ থাকবে আসলে কি পারবো কিনা। হ্যাঁ মনের ভিতরে বিশ্বাস থাকবে, ট্রাস্ট থাকবে, যেহেতু আপনি শিখেছেন, ট্রাই করেছেন, বুঝছেন, একটা কি ট্রাস্ট থাকবে, ওই লেভেলে আস্তে আস্তে বাড়তে থাকবে সেলফ স্টিমের। যখন করে ফেলবেন এবং সফল হবেন, এটা হলো সবচেয়ে শেষ স্টেজ, আইএস আই ডিড ইট সাকসেসফুলি, অর্থাৎ আপনি সফলভাবে এটা করতে পেরেছেন। এই পর্যায়টা হলো সেলফ স্টিমের সর্বোচ্চ পর্যায়। তো এই আমার লাইফের প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সমস্যায়, প্রত্যেকটা কাজে আমাকে এরকম সেলফ স্টিমটা হাই রাখতে হবে। কিভাবে? করার মাধ্যমে, সঠিকভাবে করার মাধ্যমে। যে কাজই হোক না কেন, যে সমস্যাই হোক না কেন, আমি সঠিকভাবে করার মাধ্যমে আমার সেলফ স্টিমটাকে বাড়িয়ে নেব, সর্বোচ্চ পর্যায়ে নেব, এবং আমি কাজগুলো সুন্দরভাবে তখন আমি করতে পারবো। আমার লাইফের প্রত্যেকটা সমস্যা তখন আমি সুন্দরভাবে দূর করতে পারবো। চলুন পরবর্তী স্লাইডে আমরা দেখি। এবারে আমরা এখানে কয়েকটা পার্থক্য দেখলাম যে পজিটিভ সেলফ স্টিম এবং লো সেলফ স্টিমের ভিতরে, অর্থাৎ পজিটিভ সেলফ স্টিমে কি কি পর্যায় হতে পারে এবং লো সেলফ স্টিম কি কি পর্যায় হতে পারে। পজিটিভ সেলফ স্টিমের ক্ষেত্রে আমাদের আউটলুক থাকবে পজিটিভ এবং আমরা কনফিডেন্স থাকবো, আমাদের ভিতরে কিউরিসিটি থাকবে কাজ করার ক্ষেত্রে, প্রাইড ইন ওন ওয়ার্ক, নিজের কাজের প্রতি একটা গর্ববোধ থাকবে, আমাদের নিজস্ব নির্দিষ্ট গোলস থাকবে, তারপরে আমাদের ভিতরে পারসিস্টেন্স থাকবে, তারপরে হলো কি ডিলস উইথ ফ্রাস্ট্রেশন, অর্থাৎ ফ্রাস্ট্রেশনের সময় কিভাবে ডিলস করতে হয়, কিভাবে এগিয়ে নিতে হয় কাজটাকে, সেটা আমাদের ভিতরে থাকবে, সে আমরা সেরকম মনোভাব নিয়ে থাকবো। এবং আউটগোয়িং হবো আমরা, অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমরা খুব সহজভাবে নিব এবং ওটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এটা হলো আমাদের ভিতরে সেলফ স্টিম, যেটা হলো পজিটিভ সেলফ স্টিম। আর যেটা লো সেলফ স্টিম, যাদের লো সেলফ স্টিম তারা কিরকম হয়, তারা নেগেটিভ হয়, প্রত্যেকটা জিনিস নেগেটিভলি চিন্তা করে সবসময়, তাদের ল্যাক অফ কনফিডেন্স থাকে, তাদের কনফিডেন্স লেভেল খুবই লো থাকে। অ্যাভয়েডস চ্যালেঞ্জেস, তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় না, চ্যালেঞ্জের কোনো বিষয় থাকলে তারা মোকাবেলা করতে চায় না, সেগুলো থেকে দূরে থাকতে চায়। গিভস আপ, তারা হাল ছেড়ে দেয়, কোনো কাজ করতে গেলে না পারলে, ভয় লাগলে তারা হাল ছেড়ে দেয়, করতে চায় না। উইথড্রন, গিভস আপ যেই উইথড্রন অনেকটা একই রকম। উইথড্রন মানে সে নিজেকে উঠিয়ে ফেলে, কোনো কাজ করতে চায় না, ঠিক আছে, একবারে সে নিজেকে ব্যর্থ মনে করে, নিজেকে কাজ করতে পারবে ওই মনোভাব থাকে না তার ভিতরে। দেন হলো অ্যাভয়েডস ইন্টারাকশন, অর্থাৎ কারো ইন্টারাকশন সে পছন্দ করে না, কারো মতামত সে পছন্দ করে না, ঠিক আছে, এবং কাজ করতে সে তখন পছন্দ করে না, সে একটা অলসের ভিতরে পরিণত হয়। সেলফ স্টিম যাদের লো থাকে
সে অনেকটা অলস হয়ে যায়, কাজ করতে তার ভালো লাগে না। কারণ হলো যখন তার ভিতরে সেলফ স্টিম নাই, কনফিডেন্স নাই, কাজ করতে মনোভাব থাকে না, উইথড্রয়াল হয়, তখন আসলে তার কোনো কিছু করতে মনে চায় না। ল্যাকস অফ ইন্ডিপেন্ডেন্স, তারা ইন্ডিপেন্ডেন্ট হয় না, স্বাধীন হয় না, স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, তারা সবসময় অন্যের ওপর অধীন হয়ে থাকে, অন্যের অধীনে থাকতে চায় এবং অন্যের অধীনে তাদেরকে যা যা বলে তারা তা তাই করতে চায়, এর বাইরে কোনো কিছু করতে পারে না, ইচ্ছে জাগে না তাদের ভিতরে। এই হলো পজিটিভ সেলফ স্টিম যাদের আছে তাদের ক্যারেক্টার, আর লো সেলফ স্টিম যাদের তাদের ক্যারেক্টার বা তাদের ব্যক্তিত্ব কিরকম হয়, এটা হলো পার্থক্য। তারপরে আমরা এখানে দেখব সেলফ ওথ এবং সেলফ স্টিমের ভিতরে পার্থক্য কি। সেলফ ওথ ফাইন্ডস ভ্যালু ইন দা ইন্টারনাল ওয়ার্ল্ড, যাদের ভিতরে সেলফ ওথ থাকে তারা কি করে, ফাইন্ডস ভ্যালু ইন দা ইন্টারনাল ওয়ার্ল্ড, অর্থাৎ ইন্টারনাল ওয়ার্ল্ড বলতে আমার নিজের ভিতরে, নিজের পরিবার, নিজের লাইফ, নিজের চিন্তাধারা, ওটার ভিতরে আমরা ভ্যালু খুঁজতে থাকি, মূল্য খুঁজতে থাকি। আর সেলফ স্টিম যেটা ফাইন্ডস ভ্যালু ইন দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, সেলফ স্টিম যেটা হয় সেটা হলো আমরা বাইরের জগৎ থেকে ভ্যালু খুঁজতে থাকি। একটা হলো নিজের জগতের ভিতরে ভ্যালু বৃদ্ধি করা সেলফ আউট, আর সেলফ স্টিম হলো বাইরের জগতে ভ্যালু বৃদ্ধি করা। দুটোই কিন্তু আমাদের প্রয়োজন। সেলফ ওট থাকলে আপনি নিজের উপর নিজে খুশি থাকতে পারবেন, আর সেলফ স্টিম থাকলে আপনি নিজেও খুশি থাকতে পারবেন এবং অন্যদের মাধ্যমেও আপনি খুশি থাকতে পারবেন, অন্যরাও আপনাকে পজিটিভ মনে করবে, ভালো মনে করবে, অন্যদের কাছেও আপনি সফল হবেন। ওকে, সেলফ ওট অ্যারাইজেস ফ্রম সেলফ কনসেপ্ট অ্যান্ড কম্পেশন। সেলফ কনসেপ্ট যত ক্লিয়ার হবে, কম্পেশন যত ভালো থাকবে, তত বেশি আপনার কি হবে, সেলফ ওথ অ্যারাইজ হবে। আর সেলফ স্টিম কিভাবে হবে অ্যারাইজেস, ফ্রম সেলফ জাজমেন্ট এন্ড কম্পারিজন, আপনি অন্যের সাথে কম্পারিজন এবং সেলফ যে জাজমেন্ট, আপনি নিজেকে কিভাবে জাজ করেন সেটার উপর সেলফ স্টিমটা অ্যারাইজ করবে। সেলফ ওথ ইউজেস ইনার বিলিভস টু রিইনফোর্স এন্ড রিমেইন স্টেবল, অর্থাৎ ইনার আপনার ভিতরের যে বিশ্বাস সেটা ইনফোর্স করে এবং আপনাকে স্টেবল রাখতে সাহায্য করে। আর সেলফ স্টিম ইউজেস কম্পিটিশন অ্যান্ড কম্পারিজন টু রাইজ, সেলফ স্টিম উঠার জন্য আপনি কম্পারিজন অ্যাপ্লাই করেন, ঠিক আছে, কম্পিটিশন করেন অন্যের সাথে, অন্য থেকে ভালো হওয়ার চেষ্টা করেন, অন্য থেকে অন্যকে হারিয়ে জিতার চেষ্টা করেন, ওটা হলো সেলফ স্টিম আপনাকে বৃদ্ধি করে। সবসময় ফার্স্ট হতে চান, ডেভেলপ করতে চান। ওকে, সেলফ ওথ লিঙ্ক টু ইমোশনাল স্টেবিলিটি এন্ড সেলফ কন্ট্রোল, অর্থাৎ আপনার নিজের ভিতরে যে ইমোশনাল স্টেবিলিটি সেটা লিঙ্কড হয় সেলফ ওথের সাথে এবং সেলফ কন্ট্রোল থাকে। আর সেলফ স্টিম লিঙ্কড টু মোটিভেশন এন্ড কনফিডেন্স, অর্থাৎ আপনি মোটিভেশন পাওয়ার মাধ্যমে, কনফিডেন্স লেভেল বাড়ার মাধ্যমে আপনি আপনার সেলফ স্টিমটাকে ঠিক রাখতে পারেন, ঠিক আছে। সেলফ ওথটা ঠিক থাকে ইমোশনাল স্টেবিলিটির মাধ্যমে এবং সেলফ কন্ট্রোল, নিজের প্রতি নিজের কন্ট্রোলের মাধ্যমে। আর সেলফ স্টিমটা হয় মোটিভেশন এবং কনফিডেন্সের মাধ্যমে। সেলফ অফ রিফ্লেক্টস ওয়ান্স ভিউ অফ দ্য ট্রু সেলফ, আপনি ব্যক্তিত্ব, প্রকৃতপক্ষে আপনি কি, আপনার নিজের সম্পর্কে আপনি ট্রু সেলফ জিনিসটা কি, ওই ভিউটা রিফ্লেক্ট করে সেলফ ওথের ভিতরে। আর সেলফ স্টিমে কি হয়, রিফ্লেক্টস দ্য ইগো অর ফলস সেলফ। আর সেলফ স্টিমে আসে হলো ইগো, ইগো আমাদের ভিতরে যখন আসে, আমরা ইগো এবং ফলস সেলফ, অর্থাৎ যেটা প্রকৃতপক্ষে আপনি না, বাট আপনি অন্যের সামনে দেখাতে চাচ্ছেন, বাইরের বিশ্বে দেখাতে চাচ্ছেন, সেটা হলো আপনার সেলফ স্টিমের সাথে রিফ্লেক্ট করে, সেলফ স্টিমটাকে রিফ্লেক্ট করে। আর সেলফ ওথটাকে রিফ্লেক্ট করে কি, আপনার ভিউ অফ ট্রু সেলফ, নিজের সম্পর্কে যে প্রকৃত সত্য, প্রকৃত মানুষ হিসেবে আপনি কি, সেটাকে হলো আপনার সেলফ ওথ। সেলফ ওথ ইজ অ্যান অ্যাবান্ডেন্ট রিসোর্স দ্যাট ইজ সেলফ রিনিউইং, অর্থাৎ এটা একটা এমন একটা রিসোর্স, সম্পদ, যেটা আপনি সেলফ রিনিউইং এর মাধ্যমে আপনি কি করতে পারেন, বৃদ্ধি করতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি আপনার সেলফ রিনিউইং করে, আপনার নিজেকে পরিবর্তন করার মাধ্যমে, নিজের চিন্তাধারা চেঞ্জ করার মাধ্যমে আপনি সেলফ ওথটাকে চেঞ্জ করতে পারেন বা ধরে রাখতে পারেন। আর সেলফ স্টিম ইজ এ স্ক্যার্স রিসোর্স দ্যাট নিডস কনস্ট্যান্ট রিনিউয়াল, আর এটা হলো একটা স্কার্স রিসোর্স, অর্থাৎ এটা আপনি কন্টিনিউয়ালি যদি রিনিউয়াল না করেন,
আপনার এই সেলফ স্টিম চলে যাবে। অর্থাৎ আপনি একটা কাজ সম্পর্কে, একটা বিষয় সম্পর্কে সেলফ স্টিম ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা প্র্যাকটিস চালিয়ে যাবেন বা রিনিউয়াল করবেন। ধরেন একটা কাজ আপনি করেন রেগুলার, এটার প্রতি আপনার কনফিডেন্স লেভেল হাই, সেলফ স্টিম হাই কখন? যখন আপনি রেগুলার করেন এবং সাকসেস হন। কিন্তু আপনি যদি এই কাজটা ছেড়ে দেন, একটা সময় পরে আপনার সেলফ স্টিম কমে যাবে এবং আপনার ভয় কাজ করবে, আমি কি আসলে এটা পারবো, এখন কি সফল হতে পারবো? আপনার সেলফ স্টিম আস্তে আস্তে কমে যাবে। এই জন্য এটা রিনিউয়াল করতে হয় কনস্ট্যান্ট। তো আমরা অনেক কিছু জানলাম সেলফ গ্রোথ এবং সেলফ স্টিম সম্পর্কে। এবার আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করব, যেটা মূলত দা চার্পম্যানস ড্রামা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে দেখেন তিনটা পার্ট বা তিনটা সেক্টর। এই ড্রামা ট্রায়াঙ্গলের ভিতরে একটা হলো দ্য ভিকটিম, একটা হলো দ্য পারসিকিউটর, একটা হলো দ্য রেস্কিউয়ার। ওকে, দ্য পারসিকিউটর কি করে? পারসিকিউটর ইটস অল ইউর ফল্ট, ক্রিটিক্যাল, ব্লেমিং, কন্ট্রোলিং, সুপারিয়র। পারসিকিউটর কি করে? যে ভিকটিম তাকে সবসময় দায়ী করতে থাকে। মানে একটা মানুষ আরেকজনকে সবসময় দায়ী করে, এটা তোমার জন্য হয়েছে, তুমি দায়ী, তোমার জন্য এই সমস্যাটা হয়েছে। তাকে সবসময় ব্লেম করতে থাকে এবং কন্ট্রোল করতে চায়। আসলে দেখুন বাবা মাও তার সন্তানকে কন্ট্রোল করতে চায়, তুমি দায়ী, তোমার জন্য এটা হয়েছে, তুমি এভাবে চলবে, এভাবে চলবে না, অনেক কন্ট্রোলের ভিতরে রাখে। তারা হলো পারসিকিউটর, ট্রায়াঙ্গেলের একটা ধাপ বা একটা পাশ। আরেকটা পাশ হলো ভিকটিম, যে কি, যে হলো যাকে সবসময় দায়ী করা হয় যে তোমার জন্য এটা হয়েছে, যে পুরো পাওয়ারলেস, হেল্পলেস, স্টাক, যে এক জায়গায় জীবনে আটকে আছে এবং তাকে সবাই দায়ী করে, তোমার জন্য সবকিছু ঘটেছে, তুমিই দায়ী। এবং সেও নিজেকে তখন ভিকটিম হিসেবে মেনে নেয় এবং নিজেকে মনে করে আমি তো ভিকটিম, আমি দায়ী, আমি কিচ্ছু পাই না, আমি আমার লাইফে সফল হতে পারবো না, আমি একজন ব্যর্থ মানুষ। এবং সে নিজেকে ভিকটিম হিসেবে তখন নিজেকে নিজে বুঝতে চেষ্টা করে যে সে নিজে একজন ভিকটিম, নিজেকে দায়ী করা শুরু করে দেয় ওই পার্সিকিউটরের দায় নিয়ে। আরেকটা সাইড আছে যেটা হলো দ্য রেস্কিউয়ার। তারা কি করে? পুয়ার ইউ, তুমি তো পুয়ার, তুমি তো হেল্পলেস, তুমি তো পারো না, লেট মি হেল্প, আসো আর তোমাকে হেল্প করি। ইনাফ লাভ এবং পেইন রিলিভার কিপস ভিকটিম ডিপেন্ডেন্ট। এই রেস্কিউররা কি করে? এই রেস্কিউররা এই যারা ভিকটিম থাকে তাদেরকে সবসময় ডিপেন্ডেন্ট রাখার ট্রাই করে, যে তোমার পক্ষে সম্ভব না, তুমি একা পারবে না, আসলে আমি তোমাকে হেল্প করি, তোমাকে আমি এই জায়গা থেকে বের করে আনি, তোমাকে সাহায্য করি। তখন ভিকটিম চিন্তা করে, হ্যাঁ, সেই আমার রেস্কিউয়ার, সে না থাকলে আমি কখনোই সমস্যা থেকে বের হতে পারবো না, তার উপর আমি ডিপেন্ডেন্ট। ধরেন ফ্যামিলির ভিতরে আমরা বাবা মার উপর ডিপেন্ডেন্ট, আমরা তাদেরকে ছাড়া চলতে পারবো না, একা থাকতে পারবো না। কিন্তু যাদের বাবা মা একটা সময় পরে মরে যায়, তারা কি চলতে পারে না? তারাও কিন্তু চলতে পারে, তারাও কিন্তু বড় হয়, তারাও কিন্তু মানুষ হয়। তো রেস্কিউয়ারদের কাজ হলো তাদেরকে আটকিয়ে রাখা, যে তুমি কখনো পারবে না, আমি তোমাকে রেস্কিউ করে নিয়ে আসবো। আর পার্সিকিউটর যারা, তারা সবসময় দায়ী করে তোমার জন্য এগুলো হয়েছে। যেমন বস সবসময় দায়ী করবে তোমার জন্য, তুমি পারো না, তুমি কিছুই পারবে না, সবসময় বকতে থাকে তাদেরকে। এই দুই গ্রুপের কারণে ভিকটিম অলওয়েজ ভিকটিম থাকে, তারা কখনোই এই সার্কেল হয়ে আসতে পারে না। তো ভিকটিম যদি চায় যে আমি এই সার্কেল থেকে বের হয়ে আসবো, তাহলে কি করতে হবে? তাকে নিজের সেলফ স্টিমটাকে, নিজের সেলফ কনফিডেন্সটাকে বাড়াতে হবে, নিজের নিজের ট্রাই করতে হবে এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য। পার্সিকিউটর যা খুশি বলুক, আমি কেন দায়ী হব? আমি একাই দায়ী না, আরো মানুষও দায়ী। হ্যাঁ, আমাকে ব্লেম করলে করুক, আমি জানি আমি তো আসলে দায়ী না, এটা আমার দোষে হয়নি। নিজের উপর নিজের কনফিডেন্স বাড়াতে হবে। আর রেস্কিউয়ারের বক্তব্যের বিপরীতে তাকে চিন্তা করতে হবে, কেন সবসময়, কেন তার সাহায্য নিয়ে আমার চলতে হবে? আমি নিজেও তো নিজেকে সাহায্য করতে পারি, আমি নিজেই এটা কনফিডেন্টলি ডিল করতে পারবো, আমি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবো। যখন সে এরকম ভাবে চিন্তা করবে এবং এগিয়ে যাবে, প্র্যাকটিস করবে, তখন এই ভিকটিম তার এই ভিকটিম লেভেল থেকে বের হয়ে আসতে পারবে। আর না হলে সারা জীবনই আমরা এই ট্রায়াঙ্গেলের ভিতরে ফেসে থাকবো। একদল মানুষ আমাদেরকে সবসময় দায়ী করে যাবে, আরেকদল মানুষ সবসময় আমাদেরকে বলবে যে তুমি পারবে না, আসো তোমাকে হেল্প করি, তোমাকে সাহায্য করি এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য। এভাবেই আমরা এই ট্রায়াঙ্গেলের ভিতরে ফেসে থাকবো ভিকটিম হিসেবে। আর ভিকটিম থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে সেলফ কনফিডেন্স বাড়ানোর মাধ্যমে, সেলফ স্টিম বাড়ানোর মাধ্যমে প্রথমে কি করতে হবে? সেলফ ওথটাকে ডেভেলপ করতে হবে, যে আমার নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো।
দেন আপনি করার মাধ্যমে কাজটি সেলফ কনফিডেন্স বাড়ানোর মাধ্যমে আপনি সেলফ স্টিমে পৌঁছাতে পারবেন, তখন কিন্তু আপনি আর ভিকটিম থাকবেন না। তো এতক্ষণ মোটামুটি আমরা অনেক কিছু জানলাম, আলোচনা করলাম। আশা করি এ থেকে আমরা আপনারা অনেক উপকৃত হতে পারবো। আমরা পরবর্তী সেশনে আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। এভাবে প্রত্যেকটি সেশনের মাধ্যমে আমরা লাইফের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবো, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, নিজেকে এগিয়ে নিতে পারবো, এরকম বিভিন্ন টপিক নিয়ে আমরা আসলে আলোচনা করবো লাইফ কোচিং এর। তো আশা করি আমরা পরবর্তী সেশনগুলোতেও আমরা আপনাদেরকে পাবো। আপনারা সবাই আমাদের সেশনে যুক্ত হবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন। দেখা হবে আবার পরবর্তী সেশনে।